স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বিএনপির অহিংস অবস্থানের স্বস্তিতে নেই আওয়ামী লীগ, কেননা সুশাসন প্রতিষ্ঠার বড় এক চ্যালেঞ্জই এখন সরকারি দলের সামনে। এ নিয়ে আজকের আলোচনা অবাধ আলাপ। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও যমুনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আবু আল মোহাম্মদ শহীদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রুবায়েত ফেরদৌস। স্বাগত আপনাদের। অধ্যাপক রুবায়েত ফেরদৌস, সরকারের সামনে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জ আসে। গত সপ্তাহে আসলে পরপর দুটি একটি খুন, তারপরে আবার ৩ জন খুন, সেগুলি আবার আলোচনার সামনে চলে আসছে। সরকারের সামনে আপনি মনে করছেন বড় চ্যালেঞ্জ কোনগুলি? এবং গত পরশুদিনও দেখলাম যে এটা হচ্ছে গুম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। তো আমরা যদি আলোচনা শুরু করি তাহলে একটা মৌলিক প্রশ্ন আমাদের করা দরকার যে মানুষ কেন রাষ্ট্র বানায়। তো আমরা চিন্তা করেছি যে মানুষ মূলত 3টি কারণে রাষ্ট্র বানায়। একটা হচ্ছে তার জীবনের নিরাপত্তা, একটা হচ্ছে তার একটা রাজনৈতিক সার্বভৌমত্ব টেরিটরি, আর একটা হচ্ছে তার অর্থনৈতিক নিরাপত্তা। এই প্রধানত 3টি কারণেই মানুষ রাষ্ট্র বানায়। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে যে গুম, হত্যা, অপহরণ থেকে শুরু করে যে জীবনের নিরাপত্তা, যেটা রাষ্ট্রের একটা প্রধান জায়গা ছিল। আপনি জানেন একজন দার্শনিক, তার নাম হচ্ছে টমাস হবস, তিনি বলেছেন যে সোশ্যাল কন্ট্রাক্ট মানে সরকারের সঙ্গে জনগণের একটা সামাজিক চুক্তি হয়, সেই চুক্তির বলে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু হচ্ছে সরকারের। এবং সেই চুক্তিটা কোথায় যেন আমার মনে হয় আলগা হয়ে যাচ্ছে। এবং তিনি বলেছেন যে মানুষ হচ্ছে মূলত আসলে খারাপ, মানুষ হচ্ছে বাজে, পচা, নষ্ট। মানুষের জীবন হচ্ছে জন্য সলিটারি এবং ব্রুটিশ। এরকম তিনি বলেছেন লেভিয়াথান, তার একটা বিখ্যাত বই, যে এটা চেপে বসে আসলে একটা বৃহৎ সমুদ্রের মতো। তো রাষ্ট্র যেন এইভাবে চেপে বসতে না পারে, এই জন্য চুক্তি হয় দুটি। একটা হচ্ছে যে চুক্তি বলে আমরা একটা অথরিটি তৈরি করি, আর দ্বিতীয় চুক্তি হচ্ছে যে অথরিটি সেই চুক্তি না মানে তাহলে সেই নতুন অথরিটি আমরা স্থাপন করতে পারি পুরনো অথরিটিকে চ্যালেঞ্জ করে। তার মানে যে সরকারের সঙ্গে জনগণের যে সামাজিক চুক্তি, সেখানে একটা ঘাটতি দেখা দিয়েছে, বিশেষ করে মানুষের জীবন জীবিকা নিরাপত্তার দিক থেকে। জি স্যার, বলছিলেন আপনি। এবং কেন এটা হয়, আপনি গুড গভর্নেন্সের কথা বলেছেন। আমি যেন মনে করি মিস গভর্নেন্স ইজ প্রফিটেবল, যে কারণে গুড গভর্নেন্স থাকে না। যদি মিস গভর্নেন্স থাকে তাহলে লুটতরাজ করা যায়, দুর্নীতি করা যায়, পার পাওয়া যায়, জেল বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখা যায়, যে কারণে বাংলাদেশ রাষ্ট্রের মিস গভর্নেন্সকে প্যাট্রোনাইজ করা হয়, কারণ এটা প্রফিটেবল একটা ভেঞ্চার তৈরি হয়েছে। কাজে আমি যেটা বলবো যে রাষ্ট্রের যে মূল দায়িত্ব জীবন জীবিকার মানুষের নিরাপত্তার জায়গাতে, সেইটা হচ্ছে সরকারের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ। এর বাইরে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেগুলো আমি হয়তো পরে বলবো। আলম ভাই বলুক, তারপর আমি বলবো। আবু আল মোহাম্মদ শহীদ খান, সরকার জনগণের উপর চেপে বসছে কিনা এরকম একটা প্রশ্ন উঠেছে। আমার মনেও এই প্রশ্ন আছে। আপনি যদি সরকার তো চেপে বসার জন্যই সরকার তো আসে, খুবই আমলাতান্ত্রিক কথা হলো না আমলাতান্ত্রিক কথা না, আমরা এটা রিয়েলিস্টিক ভাবে যদি আমরা দেখি যে আমরা যখন একটা সরকার নির্বাচন করি এবং সরকারের কাছে যেটা বললো যে একটা চুক্তি করি, মানে সরকারকে আমরা একটা ক্ষমতা দেই যে সরকার আমাদের জন্য এটা করবে সেটা করবে, আমাদের জীবনের নিরাপত্তা দেবে, গণতন্ত্র থাকবে, বাক স্বাধীনতা থাকবে, সরকার দেশের উন্নয়ন করবে, আমাদের প্রত্যেকের পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে। সুতরাং সরকারটা একটা বিরাট জিনিস এবং জগদ্দল পাথরের মতো অনেক সময় চেপেও বসে। আমার মনে হয় যে সরকারের আজকের প্রধান সমস্যা হলো সুশাসন প্রতিষ্ঠা করার সমস্যা। আপনি যে দুই একটা ঘটনার কথা বললেন গত সপ্তাহে, অবশ্যই এই ঘটনাগুলো কোনো রকমই সমর্থনযোগ্য না, বাট একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তার দুই একটা ঘটনা দেখে বোঝানো সম্ভব না বা জেনারেলাইজ করা সম্ভব না। তো সেখানে সরকারের সেই বিভাগের, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হয়তো ব্যর্থতা রয়েছে, এবং এই ব্যর্থতার মধ্য দিয়ে আমাদেরকে বের করতে হবে যে কিভাবে সরকার আরো ভালোভাবে দেশকে সুশাসনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এই সুশাসন প্রতিষ্ঠা করা কিন্তু যে কোনো সরকারের জন্য চ্যালেঞ্জ। আজকে যে সরকার আছে তার জন্যই যে চ্যালেঞ্জ এমন নয়, যারাই সরকার গঠন করবেন, যেটা রুবায়েত বলল, যেহেতু সুশাসনের বদলে অপশাসনটা বেশি প্রফিটেবল, এবং অপশাসন থাকলেই মানুষ ডাকাতি করতে পারে, দস্যুতা করতে পারে, দুর্বৃত্তদের সুবিধা হয়, ঘুষ দুর্নীতির সুবিধা হয়, আমার পার্সোনাল গেইন অনেক বেশি হয়, সেটা ব্যবসায়ীর হতে পারে, সেটা রাজনীতিবিদদের হতে পারে, সবারই হয়। সরকারের জন্য কোনোভাবে এটা সুবিধাজনক না, সরকার এটা তো করতে দিতে পারে না। বাট সরকারকে যদি আমরা একেবারে পৃথক একটা দ্বীপের মতো ভাবি তা তো হবে না। পুরা দেশ, পুরা জনগণ এবং 16 কোটি মানুষ সব নিয়েই সরকার, এবং সরকারের শুরু মানে একদম গ্রাম থেকে শুরু করে একদম নগর পর্যন্ত এটা একটা সরকারের মধ্যে থাকে। তো সুশাসন প্রতিষ্ঠা করা সরকারকে কেন দিতে হয় তার রাষ্ট্রবিজ্ঞানের ব্যাখ্যা হচ্ছে আমাদের যে রাষ্ট্রের যে অবস্থা সেটা বলা হচ্ছে একটা প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্ক আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে জনগণ। সো যখন আপনি প্যাট্রন থাকেন, আপনি ক্লায়েন্টকে কিছু প্যাট্রোনাইজ দিতে হয়, তখন আপনি কি দেন? আপনি হাত দেন, আপনি নদী দিয়ে দিচ্ছেন, খাল দিয়ে দিচ্ছেন, বিল দিয়ে দিচ্ছেন, ব্যবসা দিয়ে দিচ্ছেন, টেলিভিশন দিয়ে দিচ্ছেন, সংবাদপত্র দিচ্ছেন, প্রাইভেট ইউনিভার্সিটি দিচ্ছেন। সো এই ক্লায়েন্টগুলো যেন তার পক্ষে কথা বলে, এমনিতে কথা বলবে না, সো তাকে দিয়ে দিতে হচ্ছে। এই কারণে সরকারকে এগুলো দিতে হয়, আসলে কোনো উপায় থাকে না। বাট সরকার তো এটা দেবেই, কিন্তু সরকার দেবে একটা নীতির ভিত্তিতে।
আপনি যেটা বলছেন সেটা হলো যে নীতিটা কাজ করছে না, তাই না? সব সরকারই তো এটা কাজ। এখন সরকারের কাছে আমরা লাইসেন্সের জন্য যাব, এখন সরকারের কাছে 10 জন টেলিভিশন লাইসেন্সের জন্য আবেদন করতে পারে। সরকার একটা নীতিমালার ভিত্তিতে বিচার বিবেচনা করে, সুবিচার করে ন্যায়ানুগ একটা সিদ্ধান্ত নেবে। আমরা অনেক ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত হতে দেখি না, সেজন্যই আমরা বরং সমালোচনা উল্টোটা আমরা করি। বেশি দেখি। তবে আমি একটু মজার ঘটনা বলেছেন যে সরকার জগদ্দল পাথর, আমাদের সাইড স্যার বিষয়টা কিন্তু চমৎকার বলেছেন, কিন্তু জগদ্দল পাথরটা দিয়ে বলেছেন এটা গোল। গোল থাকার সুবিধা হচ্ছে জনগণ সবাই মিলে যখন ধাক্কা দেয়, একটা হেইও বলে পাথরটা অনেক দূর গড়িয়ে গড়াতে যায়, থাকে। আবার থেমে যায়, So আবার একটা হেইও বলে আবার কিছু দূর যায়। কাজে একটু সুবিধা হচ্ছে পাথরটা গোল, কাজে জনগণকে ধাক্কাতে হবে, আপনাকে কথা বলতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, না হলে কিন্তু পাথর চেপে বসবে। গোলের কারণে আমাদের কিছু ধাক্কা দিতে হবে, এই জন্য হয়তো প্রোগ্রামগুলো আসি কথা বলতে। হ্যাঁ, আমরা অবশ্যই পাথরকে একটু ধাক্কা দিব এবং সামনের দিকে নিয়ে যাব, এবং সেটার লক্ষ্য হবে উন্নয়ন, সেটার লক্ষ্য হবে একটা বেটার বাংলাদেশ, সেটার লক্ষ্য হবে মধ্যমায়ের বাংলাদেশ বা আমাদের সোনার বাংলা। কিন্তু আমাদের লক্ষ্য কখনোই এরকম হবে না যে আমরা পাথরটাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেবো এবং এটা চুরমার হয়ে যায়, তো রাষ্ট্র থাকবে না, মানে কিছুই থাকবে না। পাথরটা একটু রাখতে হবে। রাখতে হবে। অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আমরা যদি মানে প্রধান বিরোধী দল বলতে যদি বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট বুঝি, তাদের সামনে বড় চ্যালেঞ্জটা আসলে এখন কি? তারা বা জনগণের তারাও বা কতটা কাছাকাছি আসতে পারছে? সেটাও তো বললাম যে এরা দুই দলই, আমরা যদি বলবো যে জনগণের থেকে আমি জানি না খুব বিচ্ছিন্ন হয়ে আন্দোলন করছে। এই কারণে বিএনপির নেত্রী অনেকবারই ডাক দিচ্ছেন, কেউ কিন্তু সেই আহ্বানে সাড়া দিচ্ছেন না, কারণ জনগণ অনেকবার না প্রতারিত হয়ে গেছে। বিশেষ করে 90-এর গণ আন্দোলনের পর থেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলি সিংহাসনের হাতলে হাত রাখার ফলে কর্পূরের মধ্যে উবে গেছে, মানুষ আর ভরসা পাচ্ছে না। কাজে এই যে আস্থা অর্জনের জায়গাটা বিএনপি বিরাট ঘাটতি রয়ে গেছে, আর সরকারের দিক থেকে রয়েছে। আর দুই দলের মধ্যে যে সমস্যা সেটা হচ্ছে আমি যেটা বলি পলিটিক্স অফ অ্যানিহিলেশন। একদল মনে করেন, আওয়ামী লীগ মনে করেন বিএনপি ধ্বংস হলেই কেবল তার উপরে তিনি তার সৌধ নির্মাণ করবেন, আর বিএনপি মনে করলে আওয়ামী লীগের ধ্বংসের ভেতর দিয়ে তার অস্তিত্ব টিকে থাকার জায়গা। এই যে একটা পলিটিক্স অফ অ্যানিহিলেশন, এইটা হচ্ছে আমাদের রাজনীতির জন্য খুবই ভয়ঙ্কর। যে কোনো দেখবেন যে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে খুনি বলছেন, ইট মারছেন, পাটকেলে কিন্তু তাদেরকে আবার খুনি বলা হচ্ছে। সো এইটা একটা বড় সমস্যা। আমরা জানেন যে পলিটিক্যাল সায়েন্সে যেটা বলা হয় যে কোনো রাষ্ট্রকে এগুলোর জন্য কতগুলো বিষয়ে কনসেনসাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন আমাদের জন্মদিন খালেদা জিয়া, সেদিন 15 আগস্ট হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, কোনো কনসেনসাস নাই। তারপর স্বাধীনতার ঘোষককে জাতি কোনো ঐক্যমত আসতে পারছে না, জাতির জনকের মীমাংসা কিন্তু হয়নি, যুদ্ধবাদীদের বিচার হবে কি হবে না, প্রধান রাজনৈতিক দলের মধ্যে কোনো একতা হয়নি, বাংলাদেশ না বাঙালি এটা কিন্তু হয়নি। এই যে প্রধান যে বিষয়গুলো আমাদের, যেটা রাষ্ট্র পরিচালনার মূল জায়গা, সেখানে কিন্তু বড় ঘাটতি রয়ে গেছে। এবং আমি ম্যান্ডেলার উদাহরণ সব জায়গায় দিতে ভালোবাসি। আপনি জানেন যে ম্যান্ডেলা রোবেন আইল্যান্ডে 27 বছর ছিলেন, কাদের জন্য? সাদাদের জন্য। এবং তিনি জেলখানা থেকে বেরিয়ে প্রথম যার সঙ্গে হাত মিলিয়েছিলেন সেটা হচ্ছে হোয়াইট। দ্যাট ইজ কল্ড রিকনসিলিয়েশন। যে কিভাবে সাদাদের যারা অত্যাচারিত হয়েছেন সেই মানুষ কিভাবে সাদাদের সঙ্গে মিল করছেন এবং রাষ্ট্র তৈরি করছেন। এবং আপনি জানেন সিএনএন ভুল করে একবার বলেছিল যে ম্যান্ডেলা মারা গেছে, তখন সে মারা যাননি, তখন সাদা আতঙ্কিত হয়ে গেছে, তাদেরকে মারা হবে, তাদেরকে হত্যা করা হবে। একজন কালো মানুষ সাদাদের নিরাপত্তার প্রতীক হয়ে ওঠেন, এইটা হচ্ছে রিকনসিলিয়েশন। কিন্তু খুব দুঃখজনক, আওয়ামী লীগ বিএনপি আমি জানি অবলম্বন হয়ে আছেন, এইরকম জায়গায় কি কখনো আসতে পারবে কিনা, অন্তত এই প্রজন্মের যারা নেত্রী আছেন, নেতা আছেন। আসতে পারবেন না কেন এটা আমি বুঝি না। রুবায়েত যে 2-3-4টা বিষয় বলছে, হয়তো 2-1টা বিষয়ে ঠিক করা হয়তো যাবে না, যেমন জন্মদিন প্রসঙ্গটা, এটা খুবই একটা বিতর্কিত প্রসঙ্গ, আমি আজকে আলোচনায় এটা আনতে চাই না, কেন জন্মদিনের বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। জাতির পিতা, এই বিষয়ে আমাদের ঐক্যমত্য না হওয়ার তো কোনো কারণ আমি দেখি না। আমার বয়স, তখন আমি বয়সে তরুণ ছিলাম, আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, সুতরাং আমাদের জাতির পিতা এবং স্বাধীনতার ঘোষণা, এই দুটা কিন্তু একদম বিতর্কের ঊর্ধ্বে। স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা, এই দুটো নিয়ে যদি আমরা বিতর্ক সৃষ্টি করতে চাই, বা যারাই সৃষ্টি করেন তারা মনে হয় ভুল রাজনৈতিক কারণে এটা করছেন। কারণ এই দুটো বিষয়ে এতটাই ইতিহাস থেকে স্বীকৃত যে এটা নিয়ে নতুন করে আলোচনা করা বোঝাবে কি বিতর্ক, এটা বোঝানোর কিন্তু না, এটা বোঝানোর কিছুই নাই। এটা যদি আমরা জাস্ট ইতিহাসের ছাত্র হই, আমরা যদি পুরো জিনিসটাকে ফলো আপ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই বিষয় দুইটা বিতর্ক করার কোনো বিষয় না। জনাব আওয়াল হোসেন শহীদ খান, একাডেমিক ইন্ডাস্ট্রি একটা জিনিস আপনাদের দুজনের কাছে জানতে চাই, যে আপনি যদি একটু বলেন যে অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলছিলেন যে রাষ্ট্র পরিচালনায় এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ বা একমত হওয়াটা জরুরি, আসলেই কি জরুরি, বা এই বিষয় নিয়ে বিতর্ক চলতে থাকলেও আমরা একটা ইয়ে করতে পারি নাকি, এই বিতর্কটা আসলে শেষ হয়ে যাওয়া উচিত?
বিতর্কটা শেষ হয়ে গেলে ভালো। রুবাইদ যে কারণে বলছে যে এটার কারণে আমরা পুরো জাতিটা বোধহয় দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এই ছোট ছোট বিষয় নিয়ে। এগুলো আপনি যেটা বলেছেন যে এটা যদি বিতর্ক চলতে থাকে এবং এটা যদি আমাদের রাজনৈতিক অস্ত্র না হয়, তাহলে কিন্তু এই বিতর্ক চললেও কোনো অসুবিধা নাই। যদি আমরা অন্যান্য জিনিসে একমত হই, সে আমরা কিভাবে নির্বাচন হবে সেটা যদি একমত হই, কিভাবে দেশ চলবে সেটা যদি একমত হই, এবং বড় দাগে যদি আমাদের দেশের জন্য কি কি সমস্যা এবং এই সমস্যার সমাধানগুলো কি কি, এটা যদি আমরা একমত হই, তাহলে কিন্তু ওই বিতর্কগুলো খুব বড় বাধা সৃষ্টি করবে বলে আমি মনে করি। আমাদের সমস্যা থেকে মানে প্রচুর শক্তির অপচয় করা হয়, যে এই ফলে ফোকাসটা হতে অন্য জায়গায় নষ্ট হয়। ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে গণমাধ্যমের দাবি একটু জানতে চাইবো, কিন্তু অধ্যাপক রুবাইদ ফেরদৌস, আপনার দৃষ্টি আকর্ষণ করছে যে যখন 2007 সালের 11 জানুয়ারি একটি মানে অন্যরকম সরকার আসলো, তখন কিন্তু এই বিষয়গুলি থাকলেও তারা দুই নেত্রী একমত বা এক পথ এক জায়গায় আসতে পেরেছিলেন নানা কারণে। তখনও তো এই বিষয়গুলি ছিল, কিন্তু তারা তো আসলে এক জায়গায় আসতে পেরেছিল। 90 সালে 1990 আরো বড় উদাহরণ না, যখন 90 এরশাদ পরে বিরোধী এটা আন্দোলন হচ্ছে সমস্যা কি, এটা হচ্ছে পেইন্টিংস মানে দিয়ে বুঝবেন আপনি। পেইন্টিংস একটা হচ্ছে ফিগার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওই সময় হচ্ছে তাদের ফিগারে চলে আসলো আসলে একমত হয়ে তাদের 111 এর যে সরকার আছে তাদেরকে সরিয়ে দেওয়া। দ্য মোমেন্ট এটা আউট হয়ে গেছে, তখন কিন্তু এই ইস্যুগুলো আবার ফিগারে চলে গেছে, মূল জায়গাগুলো আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তার মানে কি, এগুলো হয়তো ভেতরে থাকে, আপাতত কোনো ইস্যু নিয়ে তারা ইমিডিয়েটেড আন্দোলন করেন, কিন্তু ভেতরে যেহেতু খুব বড়ভাবে ইস্যুটা থাকে, যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সত্যি সত্যি বিশ্বাস করে যে তাকে মারার জন্য 21 আগস্ট হয়েছিল। তো এরকম খুনি, তার ভাষায় কোট আনকোট, কিভাবে সে হাত মিলাবে, কিভাবে রিকনসিলিয়েশন? কিন্তু 21 আগস্টের ঘটনাটা তো 2004 সালের স্যার। আমি যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে 2007-08 আমি সেটাই আমরা বললাম। তার এখনকার মানে কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওইটা বিবৃতি মানে দিয়েছি যে বেগম জিয়ার পক্ষে। আপাত একমত হয়েছে, কিন্তু ভেতরে কিন্তু দগদগা ঘাটা নিচ্ছে, ওইটাকে সমাধান হোক, তারপরে এইটাই শুনে আমরা আন্দোলন করব, সেটাই কিন্তু হচ্ছে। শত্রু আমার মিত্র। এক্স্যাক্টলি, ওই সময় এক ধরনের স্ট্র্যাটেজিক জায়গা থেকে নিয়েছে কৌশল, কিন্তু কৌশলটা তো রাজনীতি হতে পারে না। রাজনীতির জন্য মাঝে মধ্যে কৌশল নিতে হবে, কিন্তু পুরো কৌশলটা যদি রাজনীতি হয় তাহলে কিন্তু রাজনীতি মার খেয়ে যাবে। আর চ্যালেঞ্জের যেটা কথা বলছেন আবু আলম ভাই, বলেছেন যে 42 বছর পার হয়ে গেছে, আমরা কি আমাদের ইলেকট্রাল প্রসেসকে ঠিক করতে পেরেছি? এখনো পারিনি। সেটাও কিন্তু একটা বড় জায়গা ছিল। এখন যেটা বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, আমি রনক জাহান আপার বক্তৃতায় ছিলাম, তিনি বলেছেন যে রিভার্স ওয়েভ অফ ডেমোক্রেসি, মানে 90-এর পরে গণতন্ত্রের একটা ধারা তৈরি হয়েছিল, এখন এটা উল্টো দিকে যাচ্ছে। এই অর্থে তিনি বলেছেন যে সামরিক শাসনের সময় ভোট হতো যেভাবে যেনতন প্রকারে, এবং ভোটের হারটা বাড়িয়ে দিত। এবার কিন্তু ইলেকশনে তাই করা হয়েছে, যা ভোট হয়েছে তার চেয়ে শতাংশ বাড়ানো হয়েছে। সামরিক শাসককে একটা বশংবদ বিরোধী দল বানাতেন, এইবারে কিন্তু তাই হয়েছে। কাজে সামরিক শাসকের যে জায়গা থেকে গণতন্ত্রের উত্তরণ তৈরি হয়েছিল, সেখান থেকে আমরা আবার পেছনে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে রিভার্স ওয়েভ অফ ডেমোক্রেসি। কাজে এইটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, যে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপকরণের দিকে আমরা যতদূর যাওয়ার কথা ছিল, আমরা বললাম 1 স্টেপ ফরওয়ার্ড and 2 স্টেপ ব্যাক। এটা একটা বড় চ্যালেঞ্জ। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনিও কি তাই মনে করেন যে আসলে হ্যাঁ, আমরা এক পা এগোচ্ছি, দু পা পিছুচ্ছি? এইটা তো এক পা এগোনো দু পা পিছনো, এটা সামনে এগোতে হলে হয়তো করতে হবে, সেটা স্ট্র্যাটেজিক্যাল দুই পা পিছলে আর আমরা সামনে আগানোটা ওটা তো ঘুরিয়ে কথার দিলেই কথা, হয়, এটা ঘুরিয়ে দিলেই আবার দুই পা আমরা অনেক দুই এগিয়ে পা যাবে। এগোতে হবে, এক পা পিছতে পারি, উল্টো আসলে করে আমরা মানে পিছিতে চাই না। কিন্তু রুবাইদ যেটা বললো যে 5 জানুয়ারি নির্বাচন নিয়ে তার এই বক্তব্য, তো সেখানে শুধুমাত্র সরকার বা শুধুমাত্র একটি দলের সমস্যা না, সমস্যাটা হলো আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতি। এবং আমরা কেন ইলেকট্রাল প্রসেস বা ইলেকশন কমিশনের উপরে একটা আস্থা থাকে, এরকম একটা ইলেকশন কমিশন যদি আমরা তৈরি করতে পারতাম সবাই একমত হয়ে, তাহলে কিন্তু ওই সমস্যাটা থাকতো না যে আমরা কোনো সরকারের অধীনে ভোটাভুটি করব না, আমাদেরকে একটা নিরপেক্ষ সরকার করতে হবে কয়েক মাসের জন্য। এখন 90 দিনের সরকার, এটা 3 বছর থাকলেও তখন আরেকটা অসুবিধা, আমরা সেটাও মানবো না। তো এই বিষয়গুলোর একটা সমাধান হওয়া দরকার। সেজন্য বললাম যে আমরা জন্মদিন, আমাদের ওই ছোট ছোট ইস্যুগুলোকে যদি আমরা একটু পাশে রেখে রাখি, এবং আমরা যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য চেষ্টা করি, এবং তার মধ্যে ইলেকশন কমিশন অবশ্যই একটা বড় প্রতিষ্ঠান, আমরা যদি আমাদের প্রশাসন যন্ত্রকে একটা নিরপেক্ষ করতে পারি, নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেই, আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেই, বিশেষ করে ইলেকশনের সময় তারা যদি ইলেকশন কমিশনের অধীনে থেকে নির্বাচনটা পরিচালনা করেন, এবং আমাদের তো অনেক অবজারভার আছে, এবং আমাদের মিডিয়া এখন খুবই স্ট্রং, তারা সবকিছু ওয়াচ করতে পারেন ওয়াচডগের মতো, তাহলে কিন্তু একটা ভালো নির্বাচন করা সম্ভব। এবং ভালো নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তাদের কনফিডেন্সটা কিন্তু অনেক বেশি হবে, আমার মনে হয় যে তারা আরো ভালো কাজ করবে। আমার মনে হয় যে এই তর্কটা নিশ্চয়ই চলতেই থাকবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অধ্যাপক রুবাইদ ফেরদৌস, আপনি শুধু একজন গণমাধ্যমের শিক্ষকই নন, আপনি একজন পর্যবেক্ষকও বটে। আপনি একটু আমাদেরকে বলবেন যে বিষয়গুলিকে আপনিই বলছেন যে অনেক সময় নষ্ট হচ্ছে, আবু আলম মোহাম্মদ শহীদ খান বললেন খুব ছোটখাটো বিষয়, সেগুলিকে সামনে নিয়ে আসার ব্যাপারে গণমাধ্যমের ভূমিকাটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন, যে গণমাধ্যম কেন এইগুলির ব্যাপারে আসলে বেশি আগ্রহ পায়। বিরতির পরে বলবো, বিরতির পরে আপনার কাছে ফিরছি আমরা।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে মিডিয়া কেন এই প্রায় অগুরুত্বপূর্ণ জিনিসগুলিকে বেশি গুরুত্ব দেয়, এগুলি নিয়েই কথা বলে, এগুলি নিয়ে কাজ করে যায়। জি, আমরা তো জানি যে মিডিয়ার একটা বড় ভূমিকা হচ্ছে এজেন্ডা সেটিং রোল, যে মিডিয়া কিভাবে এজেন্ডা সেট করে, জনবয়ানকে সে তৈরি করে দেয় আজকে কি নিয়ে কথা বলতে হবে। তো আমার যেটা মনে হয় যে আমাদের যে গণমাধ্যমের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে একটা প্রো এলিট, প্রো আরবান, প্রো ক্যাপিটাল এবং হচ্ছে প্রো মেল, একটা ধনিক অভিমুখীন, শহর অভিমুখীন, এলিট অভিমুখীন যেহেতু আমাদের মিডিয়ার মালিকানা এবং মিডিয়ার বৈশিষ্ট্য, যে কারণে রিয়েল মানুষের যে সমস্যা, কৃষকের সমস্যা, বন্যার সমস্যা, প্রান্তিক মানুষের সমস্যা, মেহনতি মানুষের সমস্যা, সেগুলি কিন্তু মিডিয়া আসলে ফার্স্ট লিড করে না, ভালো ট্রিটমেন্ট সে দিচ্ছে না। কাজে মিডিয়ার এই যে মাইন্ডসেট, যে নেই একটা বড় মানুষ একটা একই কথা বারবার বলছে, দিনের পর দিন বলছে, এবং কিছু কিছু মিডিয়াকে আমি নাম না ধরেই বলার চেষ্টা করি, তারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসছেন, প্রধানমন্ত্রী হোক, খালেদা জিয়া হোক, বিরোধী দলের চেয়ারপারসন হোক, তাদের নিউজগুলো যদি গুরুত্বহীন হয়, মানে একটা হচ্ছে প্রোটোকল ভ্যালু আপনি জানেন, একটা হচ্ছে নিউজ ভ্যালু, যদি নিউজ ভ্যালু না থাকে, সংবাদগুলো না থাকে, তারা ফার্স্ট পেজে দিচ্ছে না, বিশেষ করে ইভেন ব্যাক পেজেও তারা দিচ্ছে না, প্রিন্ট মিডিয়াকে তারা কিন্তু সেকেন্ড পেজে দিচ্ছে, ছবি দিচ্ছে না, ভেতর দিচ্ছে, কারণ তাদের কাছে এর মধ্যে আসলে সংবাদ মূল্যটা তেমন নাই। কাজে প্রোটোকল ভ্যালু থেকে বেরিয়ে আসতে হবে, আর সত্যিকারের তৃণমূল মানুষের যে সমস্যা, প্রান্তিক সমস্যা এবং সমস্যার যে ইন্টেন্সিটি এবং যে এক্সটেন্সিটি, সেটাকে বিবেচনায় নিয়েই আসলে নিউজগুলোর গুরুত্ব দেওয়া উচিত। সেই দিকে আসলে আমাদের মিডিয়াটা, এটা কিন্তু চ্যালেঞ্জ। আমি জানেন যে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কিংবা অনলাইনের ক্ষেত্রেও যে ওই পত্রিকার তাদের নিজেদের ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে যদি কোনো ভালো নিউজ বেরিয়ে আসে, মানুষ যেখানে চমকে উঠবে, সেগুলোই কিন্তু আসলে ফার্স্ট লিড হওয়া উচিত, ভালো ট্রিটমেন্ট পাওয়া উচিত। একটা সেমিনারে কিংবা একটা জনসভায় কে কি বলেন, এটা তো কোনো সাংবাদিকতা না, যে কোনো 7-8 বাচ্চাকে দিলেও সে লিখে আনবে আজকে প্রধানমন্ত্রী এটা বলেছেন, খালেদা জিয়া এটা বলেছেন, এর মধ্যে সাংবাদিকতা আমি ঠিক খুঁজে পাই না। এটা কেন এত বড় ট্রিটমেন্ট পাচ্ছে যদি নতুন কিছু না বলে, যদি গুরুত্বপূর্ণ কিছু না বলে? এটাই আমার কথা আসলে। প্লিজ মসজিদ খান, আপনি আমাদের গণমাধ্যমে, আমাদের বিশেষ করে টেলিভিশনগুলোর একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে এটা টেলিভিশন মালিকরা এবং ওই টেলিভিশনের নীতিমালা থেকে আমরা বুঝতে পারবো। যেমন ধরেন যে আমরা লাইভ টেলিকাস্টের নামে এখন কি করছি, আমরা জানি যে প্রধানমন্ত্রীর ভাষণ কিংবা রাষ্ট্রপতির ভাষণ যদি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ হয়, সেটা দেওয়া আমাদের নীতির মধ্যেই আছে যে এটা প্রচার করতে হবে। কিন্তু এখন টেলিভিশনগুলো কি করছে, তারা একটা প্রতিযোগিতা করছে, যেখানেই প্রধানমন্ত্রীর ভাষণ কিংবা যেখানেই প্রাক্তন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ভাষণ আছে, সেটাকে তারা একদম লাইভ টেলিকাস্ট করছে। এবং মানে এটার কোনো তো সময়ের ইয়ে নাই, আপনার কখন শুরু হবে কখন শেষ হবে আমরা বলতে পারছি না। এবং টেলিভিশন কিন্তু রানডাউনটা হচ্ছে প্রতি সেকেন্ডের রানডাউন, ফলে প্রত্যেকটা টেলিভিশন স্টেশনে অনেক প্রোগ্রাম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যেটা রুবায়েত বললো যে হয়তো সেই সময় আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামের খবর আমরা দেখাচ্ছিলাম, তখন আমাদেরকে করতে হয় সদস্যজি আমরা চলে গেলাম সরওয়ার্দী উদ্যানে কিংবা যশোরের কোনো জনসভায় কিংবা বগুড়ার কোনো জনসভায়। আমার কাছে মনে হয় যে এই যে লাইভ টেলিকাস্ট করার যে কালচারটা আমরা বা প্রতিযোগিতাটা আমরা করছি, সেটা আমার কাছে মনে হয় যে এটা আসলে কোনোভাবেই ম্যাস মিডিয়ার ক্যারেক্টারের সাথে যায় না। আমি এখানে যেটা মনে করি আমি, যে আমরা কি এই জন্যই করছি যে আমরা লাইভে থাকতেছি 1.5 ঘন্টা, আমাদের কোনো অন্য কোনো খরচ হচ্ছে না, খরচ লাইভে থাকা অনেক খরচ হতো ব্যাপার, ওটা তো আমার ফিক্সড কস্টের মধ্যে চলে আসছে। মানে 4-5 জন আপনারা আমাকে এখন নিয়ে আসছেন, আমাদেরকে হয়তো কিছুটা সম্মানই দিবেন, ওটা দিতে হচ্ছে না, এটা বাঁচানোর জন্য আমরা এটা করছি কিনা, এটা একটা হতে পারে। দ্বিতীয়ত হতে পারে যে যেমন আমি যদি এখন জিজ্ঞেস করি আপনাকে যে আপনি যদি আজকে প্রধানমন্ত্রীকে বা খালেদা জিয়াকে, বেগম খালেদা জিয়াকে যদি আপনি 1.5 ঘন্টা লাইভ দেখান, তাহলে আপনার মেইন নিউজে আপনি কয় মিনিট দেবেন? তো এটার সাধারণ উত্তর হলো যে রুবায়েত নিশ্চয়ই বলবে এটা 2 মিনিটের বেশি হবে না। তাহলে আমি তাকে 2.25 ঘন্টা বা 1.5 ঘন্টা কেন দেখাবো যদি নিউজ ভ্যালু থাকে 2 মিনিটের জন্য? এখন এটা আমরা কি এই জন্য করছি যে আমরা মিডিয়া ছোট ছোট জিনিসকে উস্কে দিতে চাই? আমি যদি দুটো উদাহরণ দিই তাহলে বোঝা যাবে আরো ক্লিয়ারলি। আমি একটা ভাষণ শুনছিলাম আমাদের প্রধানমন্ত্রী, সেখানে তিনি বললেন যে গোলাপি রে গোলাপি তুই ট্রেন মিস করলি, এবং মিডিয়া কি করলো, এটাকেই পিক আপ করলো এবং এটাকে সব মিডিয়া কয়েক শতবার দেখিয়েছে। একইভাবে বেগম খালেদা জিয়া যখন বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন, পুলিশ তাকে আটকালো এবং একটা নারী পুলিশকে উনি দেখে বললেন তোমার বাড়ি কি গোপালগঞ্জ, এবং উনি বললেন যে আমি গোপালগঞ্জের চিহ্ন মুছে ফেলবো। এটা আমরা সব মিডিয়া, যারা মিডিয়া হাউসে আছি সবাই মিলে এটা শতবার দেখালাম। তার মানে কি আমরা ইচ্ছা করে আমাদের রাজনৈতিক নেতাদের ভিলেন বানানোর কোনো চেষ্টা করছি কিনা, এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে। হোয়াট ইজ দিস, কেন এরকম? আমি একটু অধ্যাপক রুবায়েত ফেরদৌসের কাছে আসি যে নিউজ মেকার বলে একটা জিনিস আছে, যে বাংলা পৃথিবীতে যে বা যে সমাজে যে যত বড় তারকা, সে বাংলাদেশে আসলে আমরা কি সাংঘাতিক রকমের এরকম নিউজ মেকার মিস করি কিনা? বেগম জিয়া বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কি আমাদের অন্য কোনো নিউজ মেকার আসলে আদৌ আছে? অন্যান্য দেশে যেমন চলচ্চিত্র অভিনেতারা হতে পারেন, বড় খেলোয়াড়রা আছেন, বা সমাজের অন্যান্য দিকরা আছেন, আমাদের দেশে কি এরকম নিউজ মেকার আর কেউ আছে, মানে আমরা তাদেরকে ফলো যে করতে হয়? আপনি অনেক স্টাডি করেছেন, আমরাও দেখেছি যে মানুষ কোন ধরনের সংবাদ দেখতে চায়,
ভেরি ইন্টারেস্টিং হচ্ছে মানুষ আসলে রাজনীতির খবর, বাংলাদেশের লোকরা এত বেশি রাজনৈতিক সচেতন, কোট আনকোট, এই সচেতনতার মধ্যে ঘাটতি আছে। তারা তাদের প্রধান আগ্রহের বিষয় হচ্ছে তারা পলিটিক্স নিয়ে কথা বলতে পছন্দ করে, রাজনীতি তাদের আগ্রহ বিষয়। টকশোগুলো কেন পপুলার, কারণ টকশোতে পলিটিক্স নিয়ে কথা হয়। এখন কথা হচ্ছে যে জনগণ যা চাইবে দিনের পর দিন সেই জিনিসকে দিব, জনগণ কিন্তু পর্ণ চাইবে, সেক্স চাইবে, আপনি কি দিতে পারেন? সো গণমাধ্যমের রেসপন্সিবিলিটি, দায়িত্বশীলতা যে পাঠকের রুচি নির্মাণ করা, সেই রুচি আপনি নির্মাণ করবেন কিনা। এফডিসি সম্পর্কে বলা হয় যে তারা হচ্ছে রিক্সাওয়ালা, শ্রমিক শ্রেণী, তাদেরকে আমি অশ্রদ্ধা করছি না, তাদের রুচি অনুযায়ী ছবি বানায়। সেটা করতে করতে ছবিটা কোথায় নেমে গেছে? আপনি কি পাঠকের লেভেলে নেমে কি ছবি বানাবেন, নাকি পাঠকের রুচিকে নির্মাণ করবেন, একটা উপরে এসে জায়গায় আসবে? কাজে গণমাধ্যমের সেই দায়িত্বশীলতা আছে, কোট আনকোট, যে পাঠক কি খাবে, এর মধ্যে স্ল্যাং আছে, সেইটি কি আপনি খাওয়াবেন, নাকি পাঠকের একটা সুস্থ রুচি নির্মাণের দায়িত্ব আপনার আছে? এবং পাঠককে দিনের পর দিন একই জিনিস দিয়ে আপনি পাঠককে কন্ডিশন করে ফেলছেন। এবং সকালে আজকে শার্ট পরেছেন, আপনি কিন্তু মনে নেই বোতামটা কখন লাগিয়েছেন। সো পাঠক দিনের পর দিন এই শেখ হাসিনাকে দেখছে, খালেদাকে দেখছে, এবং পরের দিন এইটাই দেখতে চাচ্ছে। এইটার বিকল্প যে কিছু দেখা সম্ভব, এইটা কিন্তু গণমাধ্যমের বড় জায়গা, যে এজেন্ডা সেট করা এবং সত্যিকারের রিয়েল ইস্যুতে মানুষকে নিয়ে যাওয়া। স্যার, সেখানে একটু ঘাটতি আছে। স্যার, ইস্যু ভিত্তিক তো একটা গেল। স্যার, আমি যদি ধরেন পাশের দেশ ভারতের কথা বলি, ওদের 2টা শাহরুখ খান আছে, 3টা MS ধোনি আছে, বা আমি যদি বিলাতের কথা বলি ওদের বেকহাম আছে। আমাদের এখানে নিউজ মেকার যে নাই, সেটা কি গণমাধ্যমের দায়িত্ব যে কিছু নিউজ মেকার তৈরি করা, নাকি কিছু, কারণ সব দিন তো আমরা ইনসিডেন্ট করতে পারবো না বা পাবো না, তো সেই ক্ষেত্রে তো আমাদের আসলে বেগম জিয়া বা শেখ হাসিনাকে ফলো করা ছাড়া অন্য অন্য অপশন কি থেকে যায়, থাকে কিছু? না, আমি জানি না। আমাদের তো নোবেল লরিয়েট আছে, প্রফেসর ইউনূস আছে, আমাদের পৃথিবীর না সবচেয়ে না, বড়। আমরা যদি বড় নিউজের কথাও চিন্তা করি, আমরা বেগম জিয়া কে বা শেখ হাসিনাকে আমরা কত মিনিট দিচ্ছি? আমরা 1 ঘন্টা নিউজে তো যদি বিজ্ঞাপন ছাড়া আপনি 46 মিনিট নেন, তাহলে আপনি 2 মিনিট 4 মিনিট বাদ দিয়ে 40 মিনিট তো আপনি অন্য নিউজ করছেন। কিন্তু আমাদের টেন্ডেন্সি হচ্ছে রাজনৈতিক নিউজগুলোকে বেশি করে ফোকাস করা। আমরা যেটা করি হচ্ছে যে যারা নিউজ মেকার তাদেরকে আমাদের ফলো করতে হয়, আমরা করছি, আমরা এই 2 জন ছাড়া আসলে সেই অর্থে আমাদের এখানে নিউজ মেকার আছে কিনা সেটা আমরা, যে যাদের যে কোনো আচরণে নিউজ হবে বা যে কোনো কথাই নিউজ হবে, মানে সেই নিউজ ভ্যালু আছে কিনা, সেই প্রসঙ্গে জানতে চাইছিলাম। আমি আবার অধ্যাপক রুবায়েত ফেরদৌস, গণমাধ্যমের একটি প্রসঙ্গে বেগম জিয়ার একটি মন্তব্য আজকে সেটি আসছে বিভিন্ন পত্রপত্রিকায়। তিনি বলছেন যে গণতন্ত্র এখন মৃতপ্রায়। আমাদের প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্র আসলে মারা যায় কখন, মানে মৃতপ্রায় বলতে আসলে উনি কি বলছেন? জীবিত ছিল কিনা, একসময় কোন সময় জীবিত ছিল না, সুস্থ গণতন্ত্র আমরা আসলে কখন বা কোন সময়টাতে পেয়েছিলাম? জি, এটা নিটশের খুব বিখ্যাত উক্তি। তিনি বলেছেন যে গড ইজ ডেড। তখন সবাই বলছে নিটশে কি তাহলে নাস্তিক? বলছে যে নাস্তিক তো না, তাহলে গড ইজ ডেড মানে গড তাহলে অ্যালাইভ ছিলেন, কখনো হয়তো জীবিত ছিলেন। তো আমার যেটা মনে হয় যে মিসেস জিয়া যেটা বলবার চেষ্টা করেছেন যে আসলে 90-এর পরে যে ডেমোক্রেসি, যেটা আমরা বলবো এটা কিন্তু ইলেকটোরাল ডেমোক্রেসি, আবার ভুল হবে। ডেমোক্রেসি আর ইলেকটোরাল ডেমোক্রেসি এক জিনিস না। আমরা একটা নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্রের মধ্যে আটকা পড়ে গেছি, যেন নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের সমার্থক শব্দ, একেবারেই ঠিক না। নির্বাচন খুবই দরকার, এটি হচ্ছে মিনিমাম শর্ত হচ্ছে নির্বাচনে। কিন্তু নির্বাচিত হয়ে যাওয়ার পরে যে ইশতেহার করে তারা ইলেকশনে আসেন, সেই ইশতেহারকে কোনো পার্টি খুলে দেখেন? জনগণকে যে কমিটমেন্ট দেন, প্রতিশ্রুতি দেন, সেগুলোকে তারা পূরণ করেন? সেগুলোকে তো পূরণ করেন না। আওয়ামী লীগ অবশ্য বলতে পারে যুদ্ধ অপরাধের বিচার করবে, তারা এটা ইশতেহারে ছিল, কিন্তু সবার জন্য বিদ্যুতের ব্যবস্থা করবে, সেটার কিছুটা তারা করেছে। আরো আমি যেমন আদিবাসী ইস্যু নিয়ে কথা বলতে পারি, আওয়ামী লীগের ইশতেহারে আদিবাসী আছে, আওয়ামী লীগ পরে বলছে আদিবাসী শব্দটা ব্যবহারই করা যাবে না। এইটা হচ্ছে ইশতেহারের সঙ্গে এক ধরনের প্রতারণা আসলে। তো এইটা কেন হয়? একজন মার্কিন প্রফেসর 2 জন মিলে বই লিখেছেন, আমি বলেছি যে ওয়াই নেশনস ফেল, কেন একটা রাষ্ট্র ব্যর্থতার দিকে এগিয়ে যায়। তারা বলেছেন যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না, তাদের নিয়তি হবে ব্যর্থতার দিকে যাওয়া। আমরা কিন্তু নির্বাচন কমিশন প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি, সংসদ একটা প্রতিষ্ঠান যেটা আমাদের ঠিকমতো কাজ করতে পারে না, আমাদের বিচার ব্যবস্থা কিন্তু প্রশ্নবিদ্ধ। আলম ভাই বলেছেন আমাদের যে তথ্য কমিশন কি স্বাধীন? মোটেও স্বাধীন না। যে কোনো কমিশন হওয়ার আগে আমাদেরকে একটা বাড়তি বাহুল্য, স্বাধীন কমিশন শব্দ, এটা তো বাহুল্য, এটা বলার দরকার নেই। কমিশন মানেই ধরে নেওয়া হচ্ছে স্বাধীন হয়ে যাবে। আমাদের তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, কোনো প্রতিষ্ঠানই কিন্তু নির্মাণ করতে পারে না। এইটা কিন্তু আপনি যেটা বলেছেন শুরুর আলোচনা, এইটা আমাদের রাষ্ট্র কিংবা গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে জবাবদিহিতার কাঠামো। আমরা বলি যে রাষ্ট্রবিজ্ঞানে 2 ধরনের জবাবদিহিতা, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, আর একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি। সরকার তার রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিকভাবে পূরণ করতে পারছেন কিনা, সংসদের কাছে তিনি জবাবদিহি করতে বাধ্য। আইনের শাসন আছে কিনা, বিচার বিভাগকে জবাবদিহি করতে বাধ্য। আর হচ্ছে সিভিল সোসাইটির কাছে জবাবদিহি করতে হয়, এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি। এবং মিডিয়ার কাছে তাকে জবাবদিহি করতে হয়। এই সব জায়গায় কিন্তু জবাবদিহিতার একটা বিশাল ঘাটতি বাংলাদেশ রাষ্ট্র রয়ে গেছে। যে যার মতো কাজ করবে, কথা বলবে, কিন্তু
অ্যাকাউন্টেবিলিটি যে স্ট্রাকচার, এটা আমরা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলি, এটি এনজিওতে বলি, কোথাও আমরা কিন্তু আসলে জবাবদিহিতার কাঠামোটি নির্মাণ করতে পারিনি। এটা সবচেয়ে দুঃখজনক আমাদের জন্য। অধ্যাপক রুবায়েত ফজল যখন জবাবদিহির কথা বলছিলেন, আমাদের একজন দর্শক, উনি তার নাম বলেননি, উনি বলছেন যে প্রতিষ্ঠানগুলি যে বাংলাদেশে তৈরি হলো না তার জন্য আসলে রাজনীতিবিদদের চেয়ে দায়ী হচ্ছেন আমলারা। উনি আপনার উদ্দেশ্যে হয়তো মন্তব্যটি করেছেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি যে প্রতিষ্ঠানগুলি তৈরি হওয়ার দায়টা আসলে আমরা কাকে দিব। দর্শকের এই প্রশ্ন ধরেই যদি আমরা একটু আগাই, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলছিলেন যে প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশে, এবং আমাদের একজন দর্শক উনি বলেছেন যে প্রতিষ্ঠানগুলি ধ্বংস হওয়ার কারণ রাজনীতিবিদদের চেয়ে দায় আসলে আমলাদের বেশি। জনাব আবু আলা মোর্শেদ খান। আসলে আমলাদেরকে তো সবসময় দায় করা হয়, দায়বদ্ধতারা। আমিও মনে করি যে একজন প্রাক্তন আমলা হিসেবে আমি মনে করি যে এটা দায় আমাদের। কারণ যদি আমরা বলি যে একজন আমলা মানে যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে চাকরিতে ঢোকেন, তিনি 30 থেকে 40 বছর পর্যন্ত চাকরি করেন। তো একটা রাষ্ট্রের যে সরকার যে স্থায়ী কাঠামো, সেই স্থায়ী কাঠামোতে তারা আছেন, বিচার বিভাগ আছে, পুলিশ আছে এবং সেনাবাহিনী আছে। তাদেরকে অবশ্যই দায়িত্ব নিতে হবে যে প্রতিষ্ঠানগুলো কেন এভাবে ধ্বংস হয়ে গেল। তবে আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে একটু তাকাই, তাহলে আমরা দেখব যে 75-এর সেই হত্যাকাণ্ডের পরে, দুঃখজনক হত্যাকাণ্ডের পর যে সেনা শাসন আসলো, তখন অনেকগুলি প্রতিষ্ঠান এমনিতেই ভেঙে গেল। কারণ তখন সেনা শাসন হলে যেটা ঘটে সেটা হলো যে পুরো যে নির্বাচন প্রক্রিয়া সেটার একদম 12টা বেজে যায়, এবং সেই সময় আমাদের হানা ভোট এবং তার পরবর্তীতে আবার অন্যান্য ভোট এবং জেনারেল এরশাদ সাহেবের সময় পুরো নির্বাচনী ব্যবস্থাটা কিন্তু ধ্বংস হয়ে গেছিলো। এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যখন আমরা গণতন্ত্রে ফিরে আসলাম, যেটা রুবায়েত একটু আগেই বলেছে যে আমরা ফিরে এসেছিলাম কিন্তু এখন উল্টা পথে যাচ্ছি, কিন্তু আমরা যদি সেই সময়ের দিকে তাকাই তাহলে কিন্তু প্রতিষ্ঠানগুলো আবার সুন্দরভাবে গড়ে উঠছিল। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে এটার দায় আসলে আমাদের সমাজে যারা টপ পর্যায়ে আছেন, শিক্ষিত মানুষেরা যারা সমাজ পরিচালনা করছেন, তিনি আমলা হতে পারেন, তিনি একজন ডাক্তার হতে পারেন, তিনি একজন পেশাজীবী হতে পারেন আপনার মতো, অথবা তিনি সেনাবাহিনীতে কাজ করতে পারেন, পুলিশে কাজ করতে পারেন, এবং রাজনীতিবিদ, সবার একটা যৌথ দায়। এবং আমরা সবাই মিলেই কিন্তু কারো কম বেশি এরকম বলা যাবে না, কারো কম বেশি বলা যাবে না। তবে আমি আমলাদের বেশি দায় দিব, কারণ আমি আগেই বলেছি তারা স্থায়ীভাবে সরকারে থাকেন আর সরকার আসে যায়। সেনা শাসনও বাংলাদেশে সবচেয়ে বেশি 8 বছর। স্যার, এটা কি আবু আলা মোহাম্মদ শহীদ খান স্যারের কাছে যাওয়ার আগে যে একটু কি কোয়ান্টিফাই করা যায় যে আমলাদের দায় আপনি কতখানি দিবেন, রাজনীতিবিদদের দায় কতখানি দিবেন? তাহলে বুঝতে কোয়ান্টিফাই করা খুবই ডিফিকাল্ট, কিভাবে দিব? এবং আমলাদের মধ্যে সবাই তো আবার মানে 2/3 সবকিছু খারাপ করেছে না, এরকম বলা যাবে না। সবকিছু আমলারা যে খারাপ করেছে এরকমও না, সবকিছু মানে দায় আমলাদের বেশি, মানে 51 আমাদের আমি দায় বেশি দিচ্ছি এই কারণে যে তারা সব সময় পার্মানেন্ট, তারা 30 বছর ধরে থাকেন, 35 বছর ধরে থাকেন। এখন একজন মানে একটি দল ক্ষমতা আসে, 5 বছর পরে চেঞ্জ হচ্ছে, বা সেনা শাসনও ক্ষমতায় আসলে তারা সেনাবাহিনী কিন্তু আমলাদের মধ্যে ফেলতে হবে, সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ বাহিনী এবং যারা রাষ্ট্র। আমি একটু যোগ করতে চাই, এটা বাংলাদেশ রাষ্ট্রের চরিত্র নিয়ে কিছু স্টাডি হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ মূলত এখন পর্যন্ত একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র, এই শব্দটি ব্যবহার করা হয়েছে সেই স্টাডিগুলোতে। এবং আপনি দেখবেন যে আমলাদের আধিপত্যের জায়গাটা কেমন। যেমন এই যে তথ্য কমিশন হয়েছে, আমরা জানি তথ্য কমিশনের প্রধান ছিলেন একজন আমলা এবং যে মেম্বারও ছিলেন আমলা, 3 জনের মধ্যে 2জন আমলা। কেন? মানে তথ্য কমিশন যে ফিলসফিক্যাল স্পিরিট, সেটা হচ্ছে আমলারা যে ব্রিটিশ পাকিস্তান যে কলোনিয়াল হ্যাংওভার আমরা পেরিয়ে আসি, সেখানে যে আমলারা জনগণ থেকে তথ্য লুকিয়ে রাখে, একটা ক্লাসিফাইড ফিসফাস কালচার থেকে, এটা বলা যাবে না, আর মানুষ, সাংবাদিকরা, জনগণরা তথ্য চায়। তো সেই আমলাদেরকে এই কমিশনের প্রধান বানানো হয়েছে এবং সিংহভাগ দেওয়া হয়েছে, তারা নাকি জনগণকে তথ্য দিবে, ডিসক্লোজ করবে। মানে ফিলসফিক্যালি কন্ট্রাডিক্টরি, কিন্তু আমলাদের ক্ষমতা এরকম, 2জনকে দেওয়া হয়েছে। নাম্বার 2, এই যে সম্প্রচার নীতিমালানের কথা হচ্ছে, আপনি জানেন এর মধ্যে সিংহভাগের একটু কম হতে পারে, 8জন হচ্ছে এখানে আমলা। এই সম্প্রচার কমিশনের সঙ্গে আমলাদের সম্পর্ক কি আমি ঠিক জানি, 8জনকে দেওয়া হয়েছে এখানে, বাকিরা অন্য। এবং আপনি জানেন স্বাধীন মালিক একটা কথা বলেছেন, আমলা রাষ্ট্র কি পরিমাণ ভয়ঙ্কর। তিনি বলেছেন যে কোথাও হয়তো 30 জন লোক নিয়োগ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী লিখে দিলেন, এটা খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা যেই প্রধানমন্ত্রী তাও লিখে দিলেন অতি জরুরি। এটা কত বছর পরে বাস্তবায়ন হবে জানেন? 3 বছর, কমপক্ষে 3 বছর লাগবে। এটি বিজ্ঞাপন হবে, পিএসসিতে যাবে, প্রশ্ন হবে, ভাইবা হবে, সর্বশেষ নিয়োগ পাওয়া পর্যন্ত 3 বছর লাগবে। প্রধানমন্ত্রী লিখেছেন অতি জরুরি। কিন্তু আমি আলম ভাইকে ক্রেডিট দিতে চাই, ওনার একটা খবর আমি জানি যে পেনশন পেতে মানুষের অনেক সময় লাগে না। তিনি বলেছেন আমি একটা কেস দেখতে চাই, উনি আমাকে গল্প ছেলে বলেছেন যে আজকে সকালে আসবে,
বিকেল 4টার মধ্যে এই টিচার তার পেনশনে টাকা নিয়ে যাবে, অ্যান্ড হি ডিড দ্যাট। তার মানে আমলা ঠিকই আছে রাষ্ট্র কাঠামো, ব্যক্তি আমলা হয়তো কেউ কেউ বেরিয়ে এসে জনমাধ্যম কিছু কাজ করার চেষ্টা করেন, কিন্তু মূলত কাঠামোটা হচ্ছে একটা আমলাতান্ত্রিক স্যার, রাষ্ট্রের মধ্যে আপনি যেটি- এখনো বাস করছে। স্যার, আপনি যেটিকে আমলাতান্ত্রিক রাষ্ট্র বলছিলেন, সেটিতে আমার পার্ট হচ্ছে জি। এই দেশের রাজনীতিবিদরা আমলার মতো ব্যবহার করে, শিক্ষকেরা আমলার মতো ব্যবহার করে, এবং অর্থনীতিবিদ বা সাংবাদিকরা না, আমলার মতো আজকে ব্যবহার করে। আমলাময় হয়ে স্যার, গেছে, স্যার, তার মানে আমলার মতো আমলা ব্যবহার রাষ্ট্রের করে। মধ্যে আমরা আজকে একজন প্রাক্তন মন্ত্রী বোধহয় এরকম একটা কথা বলছেন যে রাজনীতিবিদরা সরকারি চাকুরি হতে চায় আর সরকারি চাকুরিরা রাজনীতিবিদ হতে চায়। স্যার, আপনি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথা। বর্তমান সরকার সম্পর্কে বলা হচ্ছে আমলি সরকার কেন একটি ভালো ইলেকশন না দিয়েও কেন এখনো টিকে আছে, বলা হচ্ছে সিভিল এবং মিলিটারি যে আমলা অ্যাডমিনিস্ট্রেশন এখন আমলি সরকারের সঙ্গে যৌথবদ্ধভাবে আছে। এইখানে বিএনপি কোনো চির ধরাতে পারেনি। কেন বিএনপি চির ধরিয়েছিল? আপনার মনে আছে আমলারা কিন্তু বেরিয়ে এসে জনতার মঞ্চ করেছিল, সিভিল আমলাদেরকে আনতে পেরেছিল। বিএনপির ব্যর্থতা হচ্ছে এটা, তারা মিলিটারি আমলাদেরকে আনতে পারছে না, সিভিল আমলাদেরকে আনতে পারছে। যতক্ষণ না পারবে ততক্ষণ আওয়ামী লীগ ডিফ্যাক্টো ক্ষমতা হিসেবে থাকবে, ডি-0 হয়তো গ্যাপ থাকবে না, কিন্তু ওই Please. ধরনের ঘটনা কিন্তু বারবার ঘটবে না। সম্ভাবনা কি আছে? আর না, ওরকম সম্ভাবনা আমলা নাই, বেরিয়ে আসার মুক্ত মঞ্চ? সম্ভাবনা নাই, কারণ হলো যে একটা ঘটনা কিন্তু বারবার রিপিট করা যাবে না। সুতরাং মানে BNP কে আরো creative আমাদের হতে হবে। রাজনৈতিক দলকে জনগণের উপর নির্ভরশীল হতে হবে। ফাইনালি কিন্তু জনগণ এই দেশের মালিক। এই আমলা, সেনাবাহিনী, পুলিশ কাউকে কিন্তু ক্ষমতায় আনতে পারে না এবং ক্ষমতা রাখতে পারে না, এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। জনাব আউয়াল আইয়ুব মোর্শেদ খানের খান সময় কিন্তু এই পুলিশ, সেনাবাহিনী সব আইয়ুব খানের পক্ষে ছিল, কিন্তু থাকতে পারেনি। জনাব আউয়াল মোর্শেদ খান, এই কথাটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে জনগণকে পক্ষে আনা। জনগণকে পক্ষে আনাটা আসলে কিভাবে বোঝা যায়? মানে বাংলাদেশের ঘটনাবলীগুলি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে মনে তো হয় যে জনগণ ওর পক্ষে না, ওর পক্ষে আছে, কিন্তু আসলে আবার ঘটে একরকম। যেমন এরশাদ সাহেব 9 বছর বাংলাদেশ শাসন করেছেন, আমরা স্বাভাবিকভাবে বলেছি যে জনগণ তার পক্ষে ছিল না, তিনি স্বৈরাচারী ছিলেন, কিন্তু তিনি তো 9 বছর শাসন করেছেন। স্বৈরাচারী ছিলেন, এই জন্য করতে পেরেছেন। স্বৈরাচার তো থাকতেই পারে, তো স্বৈরাচার তো- জনগণ পক্ষে থাকলেও আসলে পক্ষে না থাকলেও 9 বছর থাকা যায়। না, থাকা যায়, কিন্তু এটা তো যে হঠাৎ স্ফুলিঙ্গ থেকে দাবানল সৃষ্টি হতে পারে। তো উনি যে 9 বছর থাকলেন, 2বার নির্বাচনের চেষ্টা করলেন এবং ফাইনালি কিন্তু কয়েকদিনের ধাক্কায় পড়ে গেলেন, তাকে রিজাইন করতে হলো। তো সেটা জনগণ পক্ষে না থাকলে সঠিক বলছেন, দীর্ঘ 9 বছর। আমার কাছে মনে হয় যে এটা খুব একটা ভেগ, জনগণের নামে এই শব্দগুলো চালু হয়, এবং খুব ভালোভাবে একজন বলেছেন যে জনগণ যে কি জিনিস পাবলিক তা বুঝবে না। এই হচ্ছে সমস্যা আসলে। না, আমি মনে করি আমাদের জনগণের উপর আস্থা রাখা উচিত, কারণ একটা ডেমোক্রেটিক সোসাইটিতে গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা বিশ্বাস করি, তাহলে অবশ্যই ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে স্ট্রং করতে হবে। কিন্তু আমি যদি গণতন্ত্রের জন্য দরকার হচ্ছে যে একটা ইনফর্ম সিটিজেন এবং ক্রিটিক্যাল মাস নামে একটা শব্দ আছে। জনগণকে ক্রিটিক্যালি দেখতে পারে, যে দেশে শিক্ষার হার এত, যে দেশে বিদ্যুতের জায়গাটা নাই, আমরা কি ক্রিটিক্যাল মাস যদি না তৈরি করতে পারি, না, তাহলে কি আমরা এখন ফিরে যাব সেই আইয়ুব খানের সেই ভাষায়? জনগণ গণতন্ত্র বুঝে না, সেই জন্য আমি একটু বেসিক ডেমোক্রেসি, মৌলিক গণতন্ত্র দেই, এবং আমরা যাদেরকে মৌলিক গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করব তারাই এসে পাকিস্তানের প্রেসিডেন্ট। কিন্তু জনাব আউয়াল মোর্শেদ খান, অধ্যাপক রুবায়েত আমি বলছি জনগণকে এইভাবে প্রতারিত করা হয়, যেহেতু আমাদের জনগণটা ঠিক ক্রিটিক্যাল মাস হয়ে উঠতে পারেনি। তাহলে ওইটা করাতে আমাদের জনগণ থেকে যে সিটিজেন, পিপল থেকে যে সিটিজেন হয়ে ওঠা, নাগরিক হয়ে ওঠা, রাজনৈতিক দল, সেখানে গ্যাপ আছে। রাজনৈতিক দলগুলো যদি এটা করতে ব্যর্থ হয়, তাহলে আমরা কি করছি? আমাদের দায়িত্ব এটা, সবারই জনগণকে আমাদের দায়িত্ব বেশি। তাহলে সিভিল সোসাইটি যারা আমাদেরকে দাবি করি, রাজনৈতিক সাক্ষরতা, আপনি জানেন যে যারা আমরা লিটারেসিটা বাড়ানো দরকার, জনগণের পয়সায় যারা আমরা শিক্ষা দীক্ষা লাভ করি, আমাদের দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হলো জনগণকে সেই ক্রিটিক্যাল মেসেজ রূপান্তরিত করা। কিন্তু এটা না করতে পারলে তো, কিন্তু আমরা এটা করতে পারছি না, কারণ আমরা মানে যারা মানে যাদের থেকে আলাদা করতে চাচ্ছি অনেক বেশি তারাই হয়ে আছি। আসলে আমি আমলা হয়েও রাজনীতিবিদ হচ্ছি, আমি শিক্ষক হয়েও রাজনীতিবিদ হচ্ছি। মানে রাজনীতিটা ও যেটা বলছে রাজনীতি, আমি কিন্তু মনে করি না, আমি এটা তো আপনি জানেন, মানে আপনি জনগণকে শিক্ষিত করে রাখছে। এটা এখন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের মতো দেশে রাজনীতি তো এলিটমুখী হয়ে থাকবে যতক্ষণ না আমরা জনগণকে ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত করতে না পারবো। তার মানে সেই সমস্যাটা রয়ে গেছে। কিন্তু হ্যাঁ, ওইটুকু কিন্তু আমাদের মেনে নিতে হবে। মানে এই পার্লামেন্টে আপনি 5 জন মেম্বার দেখাতে পারবেন না যারা সৎ এবং গরিব, সততার জন্য ভোট দিয়েছে। 5 জন মানুষও না। এই পার্লামেন্ট না, আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে না, আমি অত নিরাশাবাদী না রুবায়েতের মতো। আমি অ্যানালাইসিস করি না। আমাদের আশাবাদের ভিত্তি হলো যে ইয়েস, আমরা পিছনে যাচ্ছি, আমরা সামনে যাচ্ছি, কিন্তু আমাদের সামনে যেতে হবে, এবং সামনে যাওয়ার জন্য আমাদের সকলকে প্রচেষ্টা করতে হবে। এবং আমরা সবসময় খালি হতাশার কথা বলবো, জনগণ উপযুক্ত না, রাজনীতিবিদরা উপযুক্ত না, আমলারা উপযুক্ত না, শিক্ষকরা নষ্ট হয়ে গেছে, সাংবাদিকরা নষ্ট হয়ে গেছে, সবাই নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে? নো, আমাদের এই নষ্ট সমাজটাকে ভালো করার দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশে পোটেনশিয়াল ভালো করার মতো পোটেনশিয়াল নিয়ে অনেকে আছেন যারা হয়তো নীরব হয়ে গেছেন,
যারা হয়তো কোনো কিছু করছেন না তাদেরকে জাগিয়ে তুলতে হবে এবং তাদের মাধ্যমেই জনগণকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে আমরা সত্যিকার অর্থে দেশে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি এবং এগিয়ে যেতে পারি। আমার মনে হয় যে এটা আসলে সেই ক্লাসিক আমরা ডিম আগে না মুরগি আগের তর্কে চলে গেছি। তবু আমরা বিরতির পর অধ্যাপক রুবায়েত ফেরদৌসের কাছে জানতে চাইবো যে আসলে জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পদ্ধতি আছে কিনা, মানে কোনো আশাবাদের জায়গায় রুবায়েত ফেরদৌস দেখছেন কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আপনি কোনো আশার জায়গা দেখছেন কিনা নানা রকম হতাশার মধ্যে? না, আশা তো মানুষের থাকতেই হয়, কিন্তু সেটা কবে হবে সেটা হচ্ছে বলার বিষয়। যেটা বলা হচ্ছে যে আসলে আমাদের এই জনগণকে আমরা একটা নাগরিক কিংবা সিটিজেন কিংবা ক্রিটিক্যাল ম্যাসে রূপান্তরিত করতে পারি কিনা, এটা যদি বলেন সেটার অবজেক্টিভ কন্ডিশন কিন্তু পুরোটাই আছে। মানুষ কিন্তু আমরা দেখি যে আওয়ামী লীগ বিএনপি বিতৃষ্ণা হয়, বিরক্ত হয়, কিন্তু মানুষের যে ক্যাপাসিটি অফ ইমাজিনেশন সেটাকে আটকে গেছে কিনা। এই যে এ এবং বির মধ্যে আমরা আটকা পড়েছি। এ যদি আওয়ামী লীগ হয়, বি হচ্ছে বিএনপি, মাঝে মধ্যে সি না কে আসে, সি মানে হচ্ছে কেয়ারটেকার এবং ক্যান্টনমেন্ট, কিন্তু ডি কোথায়, ই কোথায়, এফ কোথায়, ওয়াই কোথায়, জেড কোথায়। এই যে ক্যাপাসিটি অফ ইমাজিনেশন এইটা যদি আমরা বাড়াতে না পারি, এটা কিভাবে বাড়বে? যদি আমাদের শিক্ষার হারটা বাড়ে, যদি আমাদের পলিটিক্যাল লিটারেসি আমরা এখানে বাড়াতে পারি, এবং সেটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী সংগ্রাম। ওই পর্যন্ত যদি না যেতে পারি, এই অবজেক্টিভ কন্ডিশন থাকার পরেও যে সাবজেক্টিভ কন্ডিশন মানে কি নির্মাণ করতে হয়, মানুষ যে প্রতারিত, মানুষ যে শোষিত, এই ব্যাপারে মানুষ সচেতন কিনা, এটার নাম হচ্ছে সাবজেক্টিভ কন্ডিশন। সেটা নির্মাণ করে সাধারণত পলিটিক্যাল পার্টিগুলো। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে যেহেতু হোন্ডা গোন্ডা, আপনি জানেন, মাস্তান, মাসলম্যান, এটা আমাদের নির্বাচনকে প্রভাবিত করে। জনগণকে টাকা দিয়ে কিনে নিতে পারে তারা খুব সহজেই। কাজে আপাতত খুব বেশি আশার আলো আমি দেখছি না। আবু আলম ভাই যেভাবে দেখছেন, কিন্তু ক্ষীণ একটা জায়গা হয়তো আছে। শিক্ষার হার বাড়ছে, ইলেকট্রিসিটি বাড়ছে, ইন্টারনেটের ব্যবহার আমাদের বাড়ছে, সেটাও তো পরে যে একটা আমাদের ইম্প্যাক্ট হবে। কিন্তু খুব সহসা এখান থেকে এ এবং বি এবং সি এর বাইরে খুব বেশি দূর যাওয়ার অনেক চেষ্টা হয়েছে, আসলে ফেল করে গেছে আসলে আলম ভাই। না, এটা তো ঠিক আছে যে আমরা এ বি এবং সি এর বাইরে এখনো যেতে পারিনি, এবং মানে কোনো একটা সময় আসবে যখন এও পরিবর্তিত হয়ে যেতে পারে। আমরা এখন যে এ দেখছি বা এখন যে বিকে দেখছি, তাদের পার্টির মধ্যেও অনেক চেঞ্জ আসতে পারে, পার্টির মধ্যে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারটা ফিরে আসতে পারে, কেন আপনার এরকম মনে নির্বাচন করে। এটা এই জন্য মনে হবে যে এরকম ভাবে চলতে পারে না। এটা খুব স্বাভাবিক কথা, এরকম ভাবে চলতে পারে না। দুই নেত্রীর আমাদের বয়সের কথা যদি চিন্তা করি, চলতেছে তো 20 বছর, আপনি এখন বয়সের কথা চিন্তা করেন আর কতদিন। সুতরাং একটা সময় যে পার্টির মধ্যেও অনেক বড় উনি একটা বায়োলজিক্যাল ইয়ের কথা, আমাদের অদৃষ্টবাদ আসলে। হ্যাঁ, আরেকটা হতে পারে যে আমাদের যে ডি বা ওয়াই সেরকম দলও গড়ে উঠতে পারে। কারণ এই দুটো তো খুব বড় দল এবং ওদের গণভিত্তি খুব স্ট্রং, এবং এদের শুধুমাত্র তো মানে একজন লিডার নাই, এদের অনেক লিডার্স আছে, অনেক মানে উচ্চ পর্যায়ের আছে, মধ্যম পর্যায়ের আছে, তৃণমূল পর্যায়ে আছে। সুতরাং আমরা একেবারেই এদেরকে নিগেট করে ফেলতে পারবো এরকম আমি মনে করি না। বাট আমাদের সংগ্রামটা হওয়া উচিত, মানে আমাদের সবার মিলিত সংগ্রামটা হওয়া উচিত যে আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলবো, এবং তার মধ্যে কিন্তু রাজনৈতিক দল অন্যতম। রাজনৈতিক দল হলো প্রধান গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যেটাকে আসলে গণতন্ত্রের উপর দাঁড়াতে হবে। যে দল গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে নিজেই গড়ে উঠতে না পারে, সেই দল তো গণতান্ত্রিক নির্বাচন কমিশন করবে না, সেই দল তো গণতন্ত্রের চর্চাটা ওইভাবে করতে দেবে না। এটাই খুব স্বাভাবিক। তো আমাদের ওই জায়গাতে যেটা শিক্ষার হার কিন্তু যথেষ্ট বেড়েছে, এবং হ্যাঁ, আমাদের বিতর্ক থাকতে পারে যে এটা কি কোয়ালিটি এডুকেশন হচ্ছে কিনা, ওটা আমাদের ইম্পর্টেন্ট বিতর্ক। বাট আমরা যদি শিক্ষার হারটাকে বাড়াতে পারি এবং এটাকে যদি আরো এটার যে কোয়ালিটি এটাকে যদি বৃদ্ধি করতে পারি, আমরা যদি জনগণকে সচেতন করতে পারি, আমাদের মিডিয়া তো অনেক বড় রোল প্লে করতে পারে। আমাদের 27টা থেকে 30টা ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রেস মিডিয়া আছে, অনেক বড় রোল প্লে করতে পারে। আমি রোল প্লেইং এর ক্ষেত্রে আসছিলাম। অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আমাদের রাজনীতিবিদ বা আমাদের যারা পেশাজীবী আছেন তাদের পুরো আচরণ দেখে মনে হয় যে পুরো ব্যাপারটা একটা ভক্তিবাদের উপর প্রতিষ্ঠিত। এই ভক্তিবাদের জন্য আসলে মানে সমাজের কি ভূমিকা, যে আমরা এরকম খুবই লয়াল এক ধরনের ফলোয়ার যে তৈরি করতে চাই? হ্যাঁ, মানে এইটাই যে আলম ভাই যে অনুষ্ঠান আসবার আগে বলছিলেন, মানে একটা দাসত্ব মানসিকতার মধ্যে এটাকে যে চ্যালেঞ্জ করা যায়, এটাকে যে পাল্টে দেওয়া যায়, এই সাহসী কারণ। আপনি জানেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে কেউ এরকম নয় যে স্বপ্ন দেখতে পারে সে প্রধানমন্ত্রী হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, হয়তো স্বপ্ন দেখে ফেলছে, নিজের স্বপ্নকে সে নিজে গলাটে হত্যা করে। এরকম দুঃস্বপ্ন কেন আমি দেখলাম? এটা দেখা আমার পাপ হয়েছে, এটা ঠিক হয় না। স্বপ্ন দেখার জন্য সে পার্টি থেকে বহিষ্কার হয়ে যাবে, এরকম বাজে স্বপ্ন তুমি এটা হতে পারে। মানে মানুষের ইমাজিনেশনকে কিভাবে কণ্ঠরুদ্ধ করে আটকে রাখা। আমার মনে হয় এটা এই যে ভারতীয় সমাজ, যে মানে আমাদের যে এই
এশিয়ার এই অংশে আমরা মনে হয় এক ব্যক্তিকে একটা মানে পীরবাদ, একটা একটা পীর- ভক্তি, এটা- একটা এটা- মাগো এটা আমাদের তৈরি করি। মানে এটা আমাদের কালচারাল মনে হয় একটা ট্রেড একটা স্তুতি। আমরা একটা মানুষকে পার্সোনিফিকেশনে বিশ্বাস করি আম- যেভাবে চীনে মাও সেতুং, জাপানেও দেখবেন এরকম, ইন্ডিয়াতেও আপনি নেহেরু পরিবারের মধ্যে দেখেন, পাকিস্তানেও তাই, বাংলাদেশেও তাই। আমরা মনে হয় একজনকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখি। একটা সামন্ত এবং একটা দাসত্ব পীরবাদী এই কালচারের মধ্যে বড় হওয়ার কারণে মাজাটা ভেঙে গেছে এবং বেশিরভাগ আমার- হ্যাঁ হ্যাঁ আমার বাঙালি মনে হয় যে মুসলমান তো স্বাভাবিক যে- এরা জমিদার দেখেছে, অনেক মহাজন দেখেছে, মাজাটা সোজা করতে পারছে না। না মাদার সময় সবার লাগবে। ভেঙে গেছে এরকম আমি মনে করি না, না, কারণ না, ওইটা সেটা যদি অবশ্যই মাজা ভাঙা থাকতো তাহলে না, এত না, বড় বড় না, কথা না, সে বলতে না, পারতো এই না। কারণে আমাদের মাজা এখন- ভাঙা যে এই পার্টির দুইটার মধ্যে কোনো ইন্টারনাল ডেমোক্রেসি আমাদের- কোনো চর্চা নাই। একটু শেষ করতে হচ্ছে আমাদের। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ। আজকের বাংলাদেশ আবার আগামীকাল এই সময়। শুভরাত্রি।